একের পর এক টানেল পেরিয়ে যাচ্ছি। বিভৎস গরম, টেম্পারেচার চেক করলাম, দেখাচ্ছে 47। এমনি নর্মাল র্যাপ করতে 400 টাকা নেয়, ভালো করে করতে 800 টাকা নেয়। তা ভালো করে করিয়ে দিলাম। তো আমার বাইক, দুজনের বাইকের উইন্ডশিল্ডটা খুলে নিয়েছি। এই হচ্ছে আমার বাইক, ঠিক আছে, 4401। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 400 সেভ নেচার লাভ এন্ড। তো কালকে আমরা এখানে উঠেছিলাম এসে, তো এই রুম আমাদের কাছ থেকে মোটামুটি 2000 টাকা নিচে, তিনজন ছিলাম, খাওয়ার আলাদা, শুধু থাকার জন্য। মানালিতে একটু কস্টলি হয়, সবচেয়ে বড় মানালি বিভৎস যায়। আমার ইচ্ছা করছে না খোঁজার, রাতে এসে আমি ব্লগ করতে পারিনি, সব কিছু মানে চার্জে বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো আজকে আমরা রেডি, মোটামুটি চা খেয়ে নিয়েছি, এখন বাড়বো এখান থেকে হচ্ছে যাবো চণ্ডীগড়। চলো দেরি করছি না, বাড়ুচ্ছি, টাটা। তো আমরা রেডি, ব্যাস বাড়ুচ্ছি। জয় ভোলনাথ, জয় ভোলনাথ। তো রওনা দিচ্ছি আমরা। এখন ঘড়িতে 8টা বাজে। এখান থেকে 273 কিলোমিটার। আমি সকালে কয়েকটা আমার শপিং করা বাকি ছিল, তো এইখান থেকে কিছু শপিং করছি, এখান থেকে ভাগ্নির জন্য। তো আমরা NH3-তে নামবো এখন। আমি মোটামুটি ভাগ্নি, আমার জন্য একটা মাফলার, সব দিয়ে 500 টাকা, অনেকটাই কম পড়েছে। মানে আমার মনে হলো কম, অনেক কিছু ছিল, সময়ের অভাব। কালকে রাতে যখন ঢুকেছি তখন অলরেডি দোকানগুলো সব বন্ধ, মানে ফ্রেশ হওয়ার পর সব দোকান বন্ধ করে দিয়েছে। এইখানে যেটা হয়, মানে মোটামুটি 7টা, 7:30, 8টার থেকে দোকান বন্ধ করা শুরু করে দেয়। নাহলে যেটা হটকেক প্লেস, সেটা হচ্ছে মল রোড। আমার ইচ্ছে ছিল, কিন্তু উপায় হয়ে ওঠেনি, কারণ যেখানে ছিলাম সেখান থেকে 1 নম্বর অনেক দেরি হয়ে গেছিল ঢুকতে, দ্বিতীয়ত ওখান থেকে মল রোড আসতে মোটামুটি বাইকে এলে প্রায় 40-45 মিনিট লাগতো। মানে এত মারাত্মক বাজে রকমের জ্যাম হয় কালকে রাতে, যেটা দেখাচ্ছিলাম। যাই হোক, তো মানালি কিছুই ঘুরলাম না, জাস্ট নাইট স্টে করলাম। তো নেক্সট টাইম এলে অবশ্যই ঘুরবো। খুব ভালো শহর, খুবই ভালো। মানালি শহরটির মাঝখান দিয়ে ব্যাস নদী চলে গেছে। এই নদীর দুধারে আর কি মানালি শহরে হোটেল থেকে আরম্ভ করে থাকার জায়গা সব কিছু ব্যবস্থা আছে। খুব ভালো লাগে শহরের মাঝখান দিয়ে যদি এরকম একটা সুন্দর নদী যায়। মানালিতে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস হয়। এখানে বোট দেখছিলাম, এখানে রিভার র্যাফটিং থেকে আরম্ভ করে প্যারাগ্লাইডিং, তারপর হচ্ছে জিপ লাইন, অনেক কিছু দেখছিলাম। রিয়াল পাবজি, এখানে রিয়াল পাবজি গেম হয়। ও হো, ভাই অ্যাডভেঞ্চারের জায়গা পুরো মানালি। এরপরে আসতে হবে একদম সাঙ্গো নিয়ে আসতে হবে। পুরো ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে রাস্তার ধার দিয়ে, দারুণ দারুণ। ও, মানালিতে এসে মোটামুটি যা বুঝলাম 3-4 দিন থাকতে হবে। আমরা এখনও কুলুতে ঢুকিনি। কুলু থেকে মানালি দূরত্ব মোটামুটি এখান থেকে আরও 11-12 কিলোমিটার আছে বাকি। টোটাল দূরত্ব মনে হয় প্রায় 30-35 কিলোমিটার হবে। কুলু মানালি রাস্তার দুধার দিয়ে কিন্তু র্যাফটিং কাউন্টার আছে, যেসব দেখা আছে 505, 75, 17, এগুলো হচ্ছে দোকানের শপ নাম্বার আর কি, যা বুঝলাম আর কি। আর এখান থেকে র্যাফটিং হয়, এখানে যোগাযোগ করলে এদের সঙ্গে এরা করায় আর কি কাউন্টার। মানালিতে রাতের বেলা, মানে বিকেলের পরের থেকে অটল টানেল থেকে যে মানালি রাস্তায় এদিকে আসার ট্রাফিক খুব বেশি। আর ঠিক সকালবেলায় ট্রাফিক থাকে হচ্ছে কুলুর থেকে মানালি হয়ে, মানে অটল টানেলের দিকে। তো এটা হচ্ছে কুলু শহর, সুন্দর গোছানো। বিশেষ করে নদীর জন্য এই শহরটাকে আরও দেখতে বেশি ভালো লাগছে, মানে নদীর পাড়েই গড়ে উঠেছে শহর। তো আজকে আমরা এখন চণ্ডীগড় যাচ্ছি। আমাদের প্ল্যানটা ছোট করে বলে রাখি, কালকে আমরা চেষ্টা করেছি একটা জায়গায় আমাদের টিকিট করার জন্য। আজকে রাত 11:30টার সময় চণ্ডীগড় থেকে NJP একটা ট্রেন ছাড়ে। যদি সেই ট্রেনে আমাদের টিকিট হয়ে যায়, তাহলে আমরা সেই ট্রেনে করে বেরিয়ে যাব, আর বাইকগুলোকে পার্সেল করে নিব ট্রেনেই। এখন দেখা যাক টিকিট হয় কিনা, কারণ 11:30টায় 4 ঘন্টা আগে জানতে পারবো টিকিট হবে কিনা। কুলুর থেকে কাসল প্রায় 40 কিলোমিটার। অনেকে কিন্তু চাইলে কুলুতে না স্টে করে কাসলও করতে পারো। কাসল জায়গাটা খুবই সুন্দর, আমি কোনোদিনই যাইনি, তবে যতটা শুনেছি বা যতটা ছবিতে দেখেছি খুবই সুন্দর জায়গা। বাপরে, কোথায় অটল টানেল আর কোথায় এখানকার টানেল? এই টানেল তো লাইটই দেখা যাচ্ছে না। তো টানেল থেকে বার হচ্ছি, টানেলটা অনেকটাই লম্বা ছিল। একের পর এক টানেল পেরিয়ে যাচ্ছি।
অনেক রাস্তা শর্ট হয়ে গেছে এখন। এই টানেলটা নতুন বানানো মনে হচ্ছে, একদম ঝা চকচকে আছে। আগেরটা লিটারালি ভয় লাগছিল আমার, সিরিয়াসলি, মানে এতটা অন্ধকার। একের পর এক টানেল শেষ হচ্ছে, আরেকটার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে। এই এটা শেষ হলো, আবার ওখানে শুরু হচ্ছে আরেকটা। এত টানেল, পাহাড় কেটে ভিতর দিয়ে এত টানেল করেছে যে রাস্তা মোটামুটি প্রচুর কমিয়ে দিয়েছে রাস্তা। এখন সময়ও কম লাগে। বেয়াস নদীর উপরে ড্যাম এটা। এই জায়গার পাহাড়টা, রাস্তাঘাট আমার একদম সেবকের পাহাড়ের মতো মনে হচ্ছে দেখে, একদম সেবকের পাহাড়ের মতনই। আর পাশ দিয়ে তিস্তা নদীর মতনই রং, বেয়াস নদীর। আমরা NH-3 ধরে যাচ্ছি, তারপরে এখান থেকে 17 কিলোমিটার যাওয়ার পরে NH-154 ধরতে হবে। এর আগের দিন যাওয়ার সময় শ্রীনগর টু লে NH-1, আর এটা হচ্ছে NH-3। যেসব রাস্তার পূর্ব থেকে পশ্চিমের দিকে যায় বা পশ্চিম থেকে পূর্বর দিকে, সেই সব রাস্তার NH-এর নাম্বার সবসময় বেজোর হবে 1, 3, 5, 7, 19, 31 এরকম। আর যেসব রাস্তা উত্তর থেকে দক্ষিণের দিকে যাবে বা দক্ষিণ থেকে উত্তর, সেগুলো সবসময় জোর হবে 2, 4, 6, 18, 22 এরকম। তো আমরা মান্ডিতে পৌঁছেছি। ডান দিকটা নদী পার করে গেলে মান্ডিতে ঢুকতে হয়। জায়গাটা বেশ কিন্তু বড় বেশ। আর এই ডান দিকে একটা বিল্ডিং আছে, হেভি লাগছে দেখতে, টুইন টাওয়ার। যাই হোক, এখন এখান থেকে আমাকে 154 NH ধরতে হবে। তো ডান দিকে ঢুকে গেল মান্ডি টাউন। এই যে মান্ডি বিশাল বড় বাজার, মানে সরি বিশাল বড় একটা টাউনশিপ পাহাড়ের উপরে। আর আমরা সোজা যাবো চণ্ডীগড়ের দিকে। মান্ডি, মান্ডি মানে কিন্তু বাজার, আমি জানি। আমার চেনের লুপ আর ক্লিনটা করানো হয়নি, তো এখানে গ্যারেজ পেলাম, তো এখানে করে নেবো। 70 টাকা করে বলছে, ক্লিন করতে 70, লুপ করতে 70। ঠিকই আছে, করে নিই। चेन का हालत बहुत बुरा हो गया था और मेरे पास लूप भी ख़त्म हो गया था। तो मैं इस रोड में जा रहा था ढूंढने ढूंढने, तो ढूंढते ढूंढते मिल गया भैया को। भैया क्या नाम है? क्या मेरा नाम दीपक। दीपक भैया है। तो मेरा चेन बिल्कुल चकाचक कर दिया। आपका गैरेज का नाम क्या है भैया? सिद्ध बाइकर्स पॉइंट। ये कहाँ पे? कहाँ पे? सुंदरनगर। सुंदरनगर डिस्ट्रिक्ट मंडी में बैठता है। तो डिस्ट्रिक्ट मंडी जो हम पहले क्रॉस करके आए, उसी हाईवे के पास ही है इनके गैरेज। बहुत अच्छा, थैंक यू भैया। चलो ओके ओके। আমার চেনের অবস্থা মানে পুরো ধুলো বালি লেগে একাকার হয়ে গেছিলো, খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো দিয়ে আমি আমাদের লুপটা আর কি মানে একদম ফুরিয়ে গেছে, তাই রাস্তার ধারে একটা দোকান পেলাম, গ্যারেজ, সেটা ভালো ছিল। 70 140 টাকা নিল, একদম পরিষ্কার করে সুন্দর করে। মোটামুটি বাড়ি আশা করে আমি মোটামুটি আরও 600 কিলোমিটার আমাকে আরামসে চলে যাবে। চেন 600 কিলোমিটার পর লুপ করলেই হবে, ক্লিন না করলেও চলবে। আমি তো সুন্দরনগরে জ্যামের মধ্যে পুরো ফেসে গেছি। এটা সুন্দরনগর, এর বাইপাসে রাস্তা তৈরি হচ্ছে আর কি, ফ্লাইওভার হয়েছে, কমপ্লিট হয়নি এখনও। সব গাড়ি ভিতর দিয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম। বাবলাদার আগে দাঁড়িয়েছে, আমি যাই মিট করি, খাওয়া দাওয়া করি। সকাল থেকে ব্রেকফাস্টও হয়নি বলতে গেলে কিছু, সকাল থেকে কোনো ব্রেকফাস্ট হয়নি। তাই এখন ঘড়িতে কটা বাজে? 1:16, 1:15 বাজে। এখনই একবার ব্রেকফাস্ট দুপুরে খাওয়া একবারে খেতে দাঁড়ালাম। রুটি আর হচ্ছে শাহী পানির চলে এসছে, দেখি একবার। খাওয়া দাওয়া করে এখন বাড়বো। আমরা ব্রেকফাস্ট তো নয়, দুপুরে লাঞ্চ করে একবারে রওনা দিলাম। এখান থেকে 132 কিলোমিটার বাকি চণ্ডীগড়। মারাত্মক গরম, মারাত্মক মানে আমি তো ভুল করে নিচের প্যান্টের উইন্টার লাইনারটা পরে চলে এসেছিলাম, তো এখানে চেঞ্জ করে নিলাম, খুলে নিলাম। তো মোটামুটি 40 কিলোমিটার পরপর একটু না দাঁড়ালে শরীর একদম অসুস্থ হয়ে যাবে। তো আমরা সকালে আমাদের রুম থেকে বেরিয়ে বরফ দেখতে পাচ্ছিলাম পাহাড়ের মাথায়, আর এখন কয়েক ঘন্টা জার্নি করার পরে এখন আগ্নেয়গিরি দেখতে পাচ্ছি। লিটারালি বিভৎস গরম, মানে এই গরমে বাইক চালানো মানে শরীর অসুস্থ হয়ে যাওয়া। তো কিন্তু আমাদেরকে চণ্ডীগড় অ্যাটলিস্ট তো পৌঁছাতে হবে 98 কিলোমিটার। মারাত্মক গরম, তাই একটু দাঁড়াতে বাধ্য হলাম, কিছু করা যাচ্ছে না। জল খেলাম, মোটামুটি আধা ঘন্টা রেস্ট নিলাম। এখন বাড়বো,
এখান থেকে বেশি না 75 কিলোমিটার বাকি। বিভৎস গরম, টেম্পারেচার চেক করলাম, দেখাচ্ছে 47, মানে গাড়ি চালানো 47 বিভৎস টাফ। এই সময় ছোটো ছোটো স্প্যান নিতে হয়, 30 কিলোমিটার 40 কিলোমিটার 45 মিনিট রাইড করে দাঁড়াবো, জল খাবো, নিজেকে হাইড্রেট রাখবো, ওআরএস বেস্ট অপশন। এইভাবে পৌঁছাবো। এখান থেকে আর হয়তো 60 কিলোমিটার, আরেকটা মাঝখানে একটা দাঁড়ালে একবারে, তারপরে আমরা পৌঁছে যাবো চণ্ডীগড়। তো এখন শুধু চিন্তা হচ্ছে আমাদের টিকিটটা যদি কনফার্ম হয়ে যায় খুব ভালো, তাহলে গিয়ে আমাদের বাইক কীভাবে মানে প্রসেস কী আছে পার্সেল করার, এটা একটু ভালো করে জেনে নিতে হবে, নিয়ে ওটাকে পার্সেল করার প্রসেস করতে হবে। এখান থেকে চণ্ডীগড় আর 33 কিলোমিটার, আর ডান দিকে চলে গেল রূপনগর। রূপনগর যাওয়ার, এটা হচ্ছে রূপনগর বাইপাসের ফ্লাইওভার, বাইপাস করে বেরিয়ে যাচ্ছে চণ্ডীগড়ের দিকে। এই ট্রাকগুলোকে ওভারটেক করার সময় সবসময় ওদের যে লুকিং গ্লাস আছে ডান দিক বাদিকে, সেখানে দেখতে লাগবে যে আমি ড্রাইভারকে দেখতে পাচ্ছি কি না। যদি আমি ড্রাইভারকে দেখতে পারি, তারপরে বুঝে নিতে লাগবে ড্রাইভার আমাকে দেখতে পাচ্ছে আর কি। না হলে একটা ব্ল্যাঙ্ক স্পট থাকে যেখানে ড্রাইভার আমাকে দেখতে পারে না লুকিং গ্লাসে, সেই সময় যদি আমি ওভারটেক করতে যাই তাহলে হয়তো নাও বুঝতে পারে, চাপিয়ে দিতে পারে ডান দিক বা বাদিকে। এটা একটু শিওর হয়ে ওভারটেক করতে হয়, সবাইকে করা উচিত এইভাবেই। তো চণ্ডীগড় আমরা ঢুকে গেছি। এখান থেকে আর স্টেশন 24 কিলোমিটার, 45 মিনিট দেখাচ্ছে। চণ্ডীগড়ে ভিড় হলেও একটা সিস্টেম আছে, সবাই সেই সিস্টেমের মধ্যে চলছে, অতটা অসুবিধা হচ্ছে না, মানে অতটা দাঁড়াতে হচ্ছে না, একটা নির্দিষ্ট স্পিডে আমরা যেতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। চণ্ডীগড়কে সবাই বলে ওয়েল প্ল্যান্ড সিটি, আর সত্যিই তাই। মানে রাস্তাঘাট, মানে গাছপালা সব দেখে বোঝা যাচ্ছে এটা বানানো একদম মানে ওয়েল প্ল্যান করে তৈরি করা হয়েছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না কারোরই বুঝতে। সামনে প্রতিটা বোর্ডে লেখা থাকে কোন সেক্টরে যাওয়া হচ্ছে, 32, 33, 45, 46। বাঁদিকে পুরো আমবাগান, বাপরে, শহরের মাঝখানে এত গাছ, খুব ভালো, খুব কম শহরেই দেখা যায়। তো ফাইনালি বন্ধুরা স্টেশনে চলে এসেছি, এখন পার্সেল অফিসে যাবো, বাঁদিকে দেখাচ্ছে। কিন্তু ব্যাপারটা যখন গিয়ে দেখতে লাগবে ট্রেনের টিকিটের কী স্ট্যাটাস আমাদের, যদি কনফার্ম হয়ে গেলো পার্সেল হয়ে গেলো, ব্যাস কেল্লা পথে। তো আমরা চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে চলে এসেছি, পার্সেল অফিসের সামনে দাঁড়িয়ে আছি। তো বাইক পার্সেল করতে 1 ঘন্টা লাগবে, এখন আমাদের চার্ট প্রিপারেশন হয়নি জন্য বুঝতে পারছি না টিকিট কনফার্ম হয়েছে কিনা। আমরা অপেক্ষা করি, যদি চার্ট প্রিপারেশন পরে কনফার্ম হয়ে যায় তাহলে বাইক পার্সেল করে দেবো। তো আমাদের 2টো টিকিট কনফার্ম হয়ে গেছে। আমরা এখন লাগেজ নামাবো, এটাকে প্রথমে এখানে র্যাপ করবে। তো র্যাপ করতে এমনি নর্মাল র্যাপ করতে 400 টাকা নেয়, ভালো করে করতে 800 টাকা নেয়। তা ভালো করে করিয়ে নেবো, আর কিছু যেগুলো এক্সট্রা লুকিং গ্লাস হোক বা এক্সট্রা, সেটা খুলে নেবো আমরা। উইন্ডশিল্ডটা, লুকিং গ্লাসটা খুলে নেবো, কারণ এটা ভেঙে যেতে পারে। তো আমার বাইক, দুজনের বাইকে প্যাকিং হচ্ছে। আমি এক্সট্রা আমার লুকিং গ্লাস, নাম্বার প্লেট, উইন্ডশিল্ডটা খুলে নিয়েছি, ভালো করে প্যাকিং করিয়ে দিচ্ছি ওই এয়ার বাবলস দিয়ে। আমার গাড়ি মোটামুটি সাজানো হয়ে গেছে, সাজিয়ে গুছিয়েছে। শুধু এরকম ওটা প্লেটে লিখে দিতে হয় গাড়ির নাম, নাম্বার আর ফোন নাম্বার। আর সাথে আমি কিছু আমার নিজের লাগেজও পার্সেল করে দেবো, যেগুলো অনেকটা বেশি আছে, শুধু একটা ব্যাগ ক্যারি করবো আমি। এই হচ্ছে আমার বাইক, ঠিক আছে, 4401। তো ফাইনালি আজকে আমি গাড়ি নিয়ে আসলাম। 14 তারিখে নেমেছিলাম এনজিবিতে, আজকে 19 তারিখ। মোটামুটি 4-5 দিন লাগলো, কারণ গাড়ি চলে গেছিলো আবার ডিব্রুগড়ে, ওখান থেকে গুয়াহাটি থেকে আবার এনজিবিতে দিয়েছে আমাকে। তো সবার আগে যেটা আর কি গাড়িটি ক্লিন করাই,